ওকে, ওয়াটার রিসোর্স। ওয়াটার, এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি, তো ক্লাস 10-এ তোমাদের এটা রিপিট করা হয়েছে, ওয়াটার অ্যাজ রিসোর্স চ্যাপ্টারটা। তো অ্যাজ উই অল নো, জল ছাড়া আমরা কেউই বাঁচব না, অ্যান্ড ইটস আ ভেরি ইউজফুল ন্যাচারাল রিসোর্স, যেটা ইরিগেশন থেকে শুরু করে হাইড্রাল ইলেকট্রিসিটি এনার্জি বা হাইড্রাল এনার্জি, যেটা সেখানে লাইফ সার্ভাইভালের জন্য সব কিছুর ক্ষেত্রে জলের দরকার পড়ে। ওয়াটার ইজ আ প্রিশিয়াস রিসোর্স হুইচ ইজ নেসেসারি ফর লাইফ। Almost 3/4 of the Earth's surface is covered with water, but fresh water, which can be put to use, is only a small proportion of it. মাত্র একটু জল আমরা, মানে যা জল আছে এন্টায়ার ওয়ার্ল্ডে, তার একটু আমরা ইউজ করতে পারি, মানে একদম 1% বলা চলে। Fresh water is mainly obtained from surface runoff and groundwater. This fresh water is continually being renewed and recharged through hydroelectrical cycle. It is proceeded that by 2025 nearly 2 billion people will live in absolutely water scarcity. মানে 2025-এর মধ্যে কম বেশি সবাই কিন্তু ওয়াটার স্কারসিটির মধ্যে দিয়ে যাবে। তো আমরা এটা বলে নিই, এখানে অ্যামাউন্ট অফ ড্রিঙ্কিং water, is only about 3% of Earth's water is fresh water. Of that, only about 1.2% can be used as drinking water. মানে টোটাল ওয়াটারের 3% আছে ফ্রেশ ওয়াটার, তার 1.2%, ওই 3%-এর 1.3% আমরা ফ্রেশ ওয়াটার হিসাবে ইউজ করতে পারি, ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে। তাহলে the amount of drinking water in this earth is very little in comparison to the water present in this earth. তাহলে আইদার আমাকে ওই সমস্ত ওয়াটারগুলোকে ড্রিঙ্কেবল ওয়াটার করার মতো ব্যবস্থা করতে হবে, আর না হলে আমাকে ওই ওয়াটারটাকে জুডিশিয়াস ওয়েতে ইউজ করতে হবে, আদারওয়াইজ কি হবে, ওয়াটার স্কারসিটি দেখা দেবে। and যেটা বলছে কি, according to this information, by 2025 nearly 2 billion people will live in absolute water scarcity. 2 billion stands for প্রায় 200 কোটি লোক। Water scarcity and the need for water conservation and management. The shortage of water and as compared to its demand is known as water scarcity. তাহলে ডিমান্ড অনুযায়ী যদি আমার নিডস ফুলফিল না হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ওয়াটার স্কারসিটি বলবো। This is a situation in which there is not enough water to meet all demands, including that needed for ecosystem to function effectively. তাহলে আমাদের ইকোসিস্টেমটাকে চালাতে গেলে, আমাদের ইকোসিস্টেমটাকে এফেক্টিভলি রান করতে গেলে, আমাদের ইকোসিস্টেমটাকে ঠিকমতো মানে এগিয়ে নিয়ে যেতে গেলে, ঠিকভাবে, আমরা তো জানি আমাদের ইকোসিস্টেমে শুধুমাত্র জল বলে না, অল দ্য আদার ন্যাচারাল রিসোর্সেস আর প্রেজেন্ট দেয়ার, সব রকম মিলিয়ে হিউম্যান থেকে শুরু করে তোমার আদার অ্যানিমালস বা আদার ন্যাচারাল রিসোর্সেসগুলো সব একসাথে যখন এক জায়গায় বাস করছে, একই জিনিস একসঙ্গে যখন কোনো একটা সিস্টেমটাকে আমরা, কোনো একটা ইকোলজিক্যাল সিস্টেমটাকে যখন আমরা ডিফাইন করছি, সেই ইকোসিস্টেমটাকে আমরা ইকোসিস্টেম হিসেবে জানি,
তাহলে each and every part of this ecosystem is very important. Now if we don't use water judiciously, if we waste water, if we ওয়াটারটাকে যদি আমরা খারাপভাবে কন্টামিনেটেড করে, তাহলে ইকোসিস্টেমের একটা ওয়ান অফ দ্য পার্মানেন্ট এমিনেন্ট বা পার্মানেন্ট কম্পোনেন্ট হার্ম হবে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই কম্পোনেন্ট হার্ম হবে। তাহলে জল শেষ হলে ব্যাস খেলা শেষ। Water scarcity occurs mainly due to the variation in seasonal and annual precipitation. We know precipitation মানে কি, the amount of rain বা ওয়াটার সাপ্লাই বা ওয়াটার সাইকেলের ফলে যে ওয়াটারটা আমরা পেয়ে থাকি অ্যাজ আ রেন, সেটাকে প্রেসিপিটেশন বলি। কি পরিমাণ জল পাচ্ছে, কি পরিমাণ জানো, একটা কথা বলি, আমাদের এই এন্টার ওয়ার্ল্ডে যা এক্সিস্ট করছে, সেটা ওয়াটার হোক, এয়ার হোক, সয়েল হোক, রক হোক, যাই থাকুক না কেন, যা প্রথম দিন ছিল আজও তাই আছে। বাট কি হয়েছে, চেঞ্জেস হয়েছে ইন ফর্মেশন। জল প্রথম দিন যেমন ছিল আজও তাই আছে, হয়তো সে তার ফর্ম চেঞ্জ করেছে। প্রচুর পরিমাণে আগে হয়তো তোমার আইস ছিল, মানে সলিড আকারে ছিল, সেটা এখন লিকুইড হয়ে গেছে, কিংবা ইভাপোরেটেড হয়ে গিয়ে গ্যাসিয়াস হয়ে গেছে। আগে হয়তো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার যেটা আমরা খেতে ইউজ করতে পারতাম, পান করতে পারতাম, ড্রিঙ্ক করতে পারতাম, সেটা কিছুটা হয়তো এখন কন্টামিনেটেড হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। বাট যে ওয়াটার বডি 100% যতটা ওয়াটার বডি প্রথম দিন ছিল আজও তাই আছে। প্রেসিপিটেশন মানে কি, যে পরিমাণ রেনটা আমি পাচ্ছি, যে পরিমাণ বৃষ্টিটা আমি ইউজেবল হচ্ছে। যেবার বেশি ড্রট হবে সেবার বৃষ্টি কম হবে, হিসাব দেখা যাচ্ছে তাই, মানে ড্রট মানে বৃষ্টি কম। হ্যাঁ, এবার যখন বৃষ্টিটা বেশি হয়ে ড্রটটা থাকছে না, তাহলে ড্রট বা বৃষ্টি কম হওয়া বা প্রেসিপিটেশন কম হওয়া বা গ্লোবাল ওয়ার্মিং হয়ে গিয়ে ওয়াটার ইভাপোরেশন বেশি হয়ে যাওয়া, এইসবগুলোর কারণ কি, ডিফরেস্টেশন হতে পারে, amount of heat increase in the society, in the atmosphere due to extreme pollution হতে পারে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদার নিডস গুলো ফুলফিল করার জন্য হিউম্যান ডিফারেন্ট রিজনস হতে পারে। বাট কোথায়, কখন, কোন সিজনে কতটা বৃষ্টি হচ্ছে, কতটা ভালো মতো প্রেসিপিটেশন হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করছে যে কেমন জল বা ওয়াটার রিসোর্সটা আমরা ইউজেবল করতে পারবো, ড্রিঙ্কিং ওয়াটার বা ইউজফুল ওয়াটার। Water scarcity and the need for water conservation and management. The shortage of water as compared to its demand is known as water scarcity. This is a situation in which there is not enough water to meet all demands, including that needed for ecosystem to function effectively. তাহলে আমাদের এফেক্টিভলি যদি আমাদেরকে ফাংশন করাতে হয়, water scarcity occurs mainly due to the variation of, এটা তো পড়লাম রে, এটা তো পড়া হয়ে গেল, সরি আমি নেক্সট পার্টে যাচ্ছি। causes of water scarcity, তাহলে ভালো করে মন দিয়ে শোনো জায়গাটা, causes of water scarcity, এগুলো থেকে কোশ্চেন আনসার হবে, এখানেই কয়টা পয়েন্ট মনে রাখলেই আমার কোশ্চেন আনসার পেয়ে গেলাম। The main causes of water scarcity are low rainfall and variations in seasonal and annual precipitation. This type of situation creates drought-like conditions in the country. In most of the cases, water scarcity is caused by overexploitation, excessive use of unequal access of water among different social groups. Water scarcity may occur due to large population as it requires more water for domestic purposes. To provide food to large population, agriculture is done on large scale. Agriculture requires much water for irrigation, especially in dry season agriculture. তাহলে ওয়াটার স্কারসিটি ভেরিয়াস কারণে হতে পারে। প্রথম কারণ আমরা কি দেখতে পেলাম, যে মেন কজ হতে পারে কি, লো রেনফল অ্যান্ড ভেরিয়েশন ইন সিজন অ্যান্ড অ্যানুয়াল প্রেসিপিটেশন। এটা তো প্রথমেই আমরা পেয়েছিলাম এই পয়েন্টটা। নেক্সট পয়েন্ট আরেকটা কি,
The case in this case water scarcity is caused by over exploitation. প্রচুর পরিমাণে তুমি জল ইউজ করো, ওয়েস্ট করো। তোমার জল লাগছে 1 লিটার, তুমি 3 লিটার জল ওয়েস্ট করছো, হতেই পারে। অ্যান্ড সেটা ড্রেন দিয়ে গড়িয়ে কন্টামিনেটেড জায়গায় চলে যাচ্ছে, কতক্ষণে ওটা আবার ওয়াটার লেভেলের সাথে মানে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশবে, দিয়ে এটাকে সেটা আবার কত হাজার বছর পরে আবার ড্রিঙ্কেবল হবে। সে অপেক্ষায় তো বসে থাকতে গেলে যাবে না, মানুষের তো সেই সময়ের জন্য তো স্ক্যারসিটি হয়ে যাবে। তাহলে সবসময় বুদ্ধি করে ইউজ করাটা উচিত। আর একটা কি হতে পারে, ওয়াটার স্ক্যারসিটি মে অকার ডিউ টু লার্জ পপুলেশন অ্যান্ড ইটস রিকোয়ার্ড মোর ওয়াটার and it requires more water for domestic purposes. এবার ঘরে বাড়িতে পরিষ্কার বিভিন্ন রকমের ওয়াশরুমের ইউজের জন্য থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, আদার যে ডোমেস্টিক পারপাসেস যেগুলো হয়, রান্না করা, সব কিছুর ক্ষেত্রে যে ওয়াটারটা দরকার। এবং পপুলেশন যদি বেড়ে যায়, একটা জায়গায় যদি দেখা গেলো যে পরিমাণ জল সাপ্লাই হতে পারে, ওয়াটার সাপ্লাই হতে পারে, তার থেকে বেশি ডিমান্ড থাকবে। একটা বাড়িতে 3টে লোক ছিল, এখন 30টা লোক হয়ে গেলে সেখানে সেই 30টা লোকের জন্য ওয়াটার সাপ্লাই বা ডিমান্ড ফুলফিল করাটা একটা চাপের ব্যাপার। এখন আমার জীবনে যদি দেখা গেলো যে এখন এক একটা বাড়িতে 5টা করে লোক মানে অন অ্যান অ্যাভারেজ, সেটা এখন 15টা 20টা হয়ে গেলে জলের সমস্যা দেখা দিবে। ফ্ল্যাট তো হলো, বাট লোক থাকতে হবে তো, লোকটা প্রচুর যদি বেড়ে যায় তাহলে সমস্যা হবে। আমরা বেসিক্যালি ড্রট প্রোন এরিয়াতে বাস করি না, আমাদের এখানে ওয়াটারের সাপ্লাই মানে সাফিসিয়েন্ট আছে, প্রচুর প্রচুর মানে প্রচুর, আউট অফ দ্য নিড আছে। অন্যান্য জায়গায় যেখানে পাওয়াই যায় না সেখানে আমাদের প্রচুর আছে, এবার আমরা প্রচুর আছে বলে আমরা ওয়েস্ট করছি। পরের পয়েন্ট, আগের পয়েন্টটা পড়লাম, এক্সপ্লয়টেশন আছে তো দিয়ে জলের কল ছেড়ে দিয়ে আমরা আরাম করে গান বাজনা চালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আরেকক্ষণ পর মনে হলো যে ও তো পাম্প খুলেছিলাম, জলের দিকে ড্রেন দিয়ে বেড়াচ্ছি, আমরা করি। টু প্রোভাইড ফুড ফর লার্জ পপুলেশন, প্রচুর লোককে খাবার দাবার প্রডিউস করার জন্য এগ্রিকালচার ইজ ডান অন লার্জ স্কেলে। এবার এগ্রিকালচার ছাড়া তো মানুষ বাঁচবে না, এগ্রিকালচার প্রাইমারি সেক্টর, সেখানে তো প্রচুর জলের প্রয়োজন, ইরিগেশন পারপাস। যেখানে যত পরিমাণ পপুলেশন সেখানে তত পরিমাণ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস হওয়া দরকার, তার কারণে যত পরিমাণ ফুড সাপ্লাই করতে হবে, তত পরিমাণ এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য ততটাই জলের প্রয়োজন। এই হচ্ছে ব্যাপার। আর কি, intensive industrialization is in post-independent India is responsible for water scarcity. Industries also need power to run them. Much of this power energy comes from hydroelectric power. Intensive urbanization is the most independent India. Intensive urbanization in the most intensive urbanization in the post-independent India is also responsible for water scarcity. The water scarcity অন্যতম রিজন কি? ইন্টেন্সিভ আরবানাইজেশন, প্রচুর পরিমাণে আরবানাইজেশন হয়েছে। ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা। তো এইগুলোর জন্য জলের প্রচুর ডিমান্ড বেড়েছে, যেহেতু জলের প্রচুর ডিমান্ড বেড়েছে তাই স্কারসিটি দেখা যাচ্ছে। Water pollution is another cause of water scarcity. There are many areas where ample water is available to meet the demand, but it is polluted due to domestic and industrial wastes. Ample প্রচুর, কিন্তু কি হয়েছে, ample water is available to meet the demand, but it is polluted due to domestic and industrial wastes, chemicals, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স ইউজড ইন এগ্রিকালচার। ধরো আগেকার দিনে লোকে নদীর জল গঙ্গার জল বাই নেচার ন্যাচারালি ইট ইজ ফ্রেশ অ্যান্ড এর মেটাবলিজম, এর মেকানিজমটাই এমন সুন্দর যে কত এভরি 4 আওয়ার্স না কত আওয়ার্স এর যা নোংরা আছে সেটাও ধুয়ে দেয়, মানে এতটাই মানে সাইন্টিফিক। মানে যদি একে এক্সট্রা করে পলিউটেড না করা হয়, সামান্য যদি পলিউশন এর মধ্যে হয়ও, তাও সেই জলটা ফ্রেশ ওয়াটার থাকবে। মানে কেউ ধরো ওটাকে, আগেকার দিনের লোক কী করতো, আগেকার দিনের লোক বেসিক্যালি ইউজ ওয়াটার, রিভার ওয়াটার, জাস্ট টু ক্লিন দেয়ার ওয়েস্ট অ্যান্ড এভরিথিং, এসব পারপাসে ইউজ করতো। বা অনেক সময় যে সিটির যে বা শহরের যে জলটা ড্রেনেজ, মানে ড্রেন বলতে এখানে নর্দমা,
সেইটা গিয়ে যেটা নদীতে গিয়ে পড়তো বেসিক্যালি, আগেকার কথা বলছি। বাট ইভেন আফটার দ্যাট রিভার ওয়াটার রিমেন্স ফ্রেশ। কারণ কি, ও হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে কি বয়ে যাচ্ছে, মানে ওর কাছে সবসময়তেই কিন্তু ফ্রেশ ওয়াটার সাপ্লাই হচ্ছে। তো জল সবসময়তেই কিন্তু ফ্রেশ ওয়াটারকে সাপ্লাই করতে সক্ষম। তো গঙ্গার জল লোকে আগে খেয়েছে, চেষ্টা মিটেছে। আমরা আজও হাত ধুই, মুখে দিই, গঙ্গার জলে পুজো হয়, প্রসাদ হয়, সবই হয় আজও আমাদের হিন্দু মতে, হয় ঠিকই। অ্যান্ড স্টিল ইট ইজ ভেরি গুড ওয়াটার ফর কুকিং অ্যান্ড অল। কিন্তু জলটার আর চাপ নাই। এমনিতেও দেখতে গেলে জলকে যদি আমরা ফুটাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যদি ফুটাই, তাহলে যে কোনো জলই কিন্তু তোমার ফ্রেশ হয়ে যাবে, শুধু যদি ওটা না কোনো এক্সট্রা ব্যাড স্মেল থাকে, অর্ডার। মানে যদি ড্রেনের জলকেও যদি কেউ তুলে নিয়ে এসে 100 সেন্টিগ্রেডে ফোটায়, দিয়ে ছেঁকে নেয়, সেটাও খাওয়ার যোগ্য হয়ে যাবে, হিসাব বলছে, তাই তো সায়েন্স বলছে। হ্যাঁ, আদার মিনারেলস তো তুমি কি বলে, তুমি যদি এক্সট্রা ভাবে কন্টামিনেটেড না করে ফেলে থাকো, তাহলে মিনারেলস তো বেঁচেই থাকবে। এখন তুমি সেই 200-100 বছরের 100 দিনের পুরোনো পচা জল নিয়ে তো খাবো বলছে, হয়তো হবে না। আমি সাধারণ একটা মানে নর্মাল কথা বলছি। জলের মিনারেলস নষ্ট হবে কি করে? ওয়াটারের তো H2O সাথে কিছু মিনারেলস নিয়ে খাওয়ার জল, তো সেখানে তোমার H2Oটা অ্যাটলিস্ট থাকলেই তো হলো, চেষ্টা তো মিটবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো তোমার H2Oটা থাকলেই তো হলো। তো H2Oর সাথে তুমি আর কিছু অ্যাডিড মিনারেলস চলেই আসবে, তুমি যে পাত্রতে তুমি ফুটাবা সেটা তো তোমার মিনারেল সাপ্লাই করতে সাহায্য করবে তোমার। অত বড় কথা না, আমি এত বড় সায়েন্টিস্ট হয়ে জানি যে এত বড় আলোচনা করবো এখানে বসে বসে, তাও আবার অন রেকর্ড, ঠিক আছে? বাকি সায়েন্সের টিচাররা তখন রাগ করবে। তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কিছু ভুল বলে থাকলে। বাট এটাই ফ্যাক্ট যে আগেকার দিনে কিন্তু রিভার ওয়াটারকে লোকে ওই কারণে ইউজ করতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার। বাট আজকে পারবে? আজকের দিনে কেউ যদি বলে গঙ্গা জলকে তোমাকে 1 গ্লাস দিচ্ছি খাও, মানে ওই মুহূর্তে সমস্যা আছে। ভালো জায়গা না হলে লোকে একটু চাপ লাগবে, কারণ পাশেই দেখবে যে কাকিমা কাপড় কাচছে, পাশে জেঠু গরু ধুচ্ছে, তারপরে দেখবে অন্যজনা অন্য কিছু করে অন্য কিছু করছে। তো এই ব্যাপারগুলো দেখে তখন আর কেউ কিন্তু খেতে চাইবে না জল। বাট স্টিল আমাদের কিন্তু যদি ঠাকুরের প্রসাদ হয়, তাতে যে চরণামৃত হয় সেটা কিন্তু গরুর ওই, হ্যাঁ ওটা দিয়েও হয় তোমার গঙ্গা, হ্যাঁ হয়, গঙ্গা জল দেওয়া থাকে, গঙ্গা জলেরই হয় বেসিক্যালি। তো এবার আমরা ভক্তি ভরে খাই ঠাকুরের নামে। হ্যাঁ, আশা করছি ততক্ষণে মানে যেটা মেন ফ্রেশ ওয়াটার সেটাই থাকে, বাকি সব চলে যায়, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে কিন্তু জলটা নষ্ট হয়। হ্যাঁ, water pollution is another cause of water scarcity. There are many areas where ample water is available to meet the demand, but it is polluted due to domestic and industrial wastes, chemicals, pesticides and fertilizers used in agriculture. তাহলে এগুলো গিয়ে পড়ছে কোথায়? ড্রেনে। হ্যাঁ, এই ড্রেনে গিয়ে পড়ার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে না আমাকে এখানে? ও আচ্ছা, ড্রেনে গিয়ে পড়ার পর কি হচ্ছে, ড্রেনে গিয়ে পড়ার পরে যেহেতু আমরা না দেখতে হবে না, হ্যাঁ, ড্রেনে গিয়ে পড়ার ফলে কি হচ্ছে, ড্রেন থেকে সেইগুলো যাচ্ছে জলে, গঙ্গার জলে, নদীর জলে, সমুদ্রের জলে, and it becomes contaminated. According to the Citizens Field Report, according to the Citizens Fifth Report, CSE, Center of Science and Environment, 1999, big rivers like Ganga and Yamuna are far from being pure, and many small rivers have turned into toxic streams. Pure water আর থাকছে না, কি হয়ে যাচ্ছে? টক্সিক হয়ে যাচ্ছে, টক্সিক রিলেশনশিপের মতো।
contaminated relationship. Next time you will say to your friends and yourself that this is our contaminated relationship. It has been polluted due to overuse and misuse. Give some space so that it can be intoxicated. Otherwise, you can itself be a toxic person. এই মোটিভেশনাল স্পিচটা আবার ক্রপ করে ছেড়ে দিস না। Need for conservation and management. It is the need for the hour to conserve and manage our water resources. This can be understood through the following points. To meet the water demand effectively, to safeguard people from health hazards caused by drinking toxic water, to ensure food security, to ensure continuation of our livelihoods and productive activities, to prevent degradation of our natural ecosystems, to reduce over exploitations and mismanagement of water resources. Irrigated agriculture is the largest consumer of water, so there is need to revolutionize the agriculture through developing drought resistant crops and dry farming techniques, multi-purpose river projects and integrated water resource management. এবার কি দেখতে পাচ্ছি আমরা একটা কি পেলাম নিড ফর ওয়াটার কনজাম্পশন এন্ড ম্যানেজমেন্ট। এটা যেটা পড়িস আমি বললাম নরমালি এই কয়েকটা পয়েন্টসই একই প্রথাগত নিয়ম প্রথাগত ব্যাপার। ওয়াটার ডিমান্ড এফেক্টিভলি করতে হবে টু সেফগার্ড পিপল ফ্রম হেলথ হ্যাজার্ড কজড বাই ড্রিঙ্কিং টক্সিক ওয়াটার, টু এনশিওর food security, to ensure continuation of our livelihoods and productive activities, to prevent degradation of our natural ecosystem। ঠিক আছে, এগুলোর ব্যাপারে সব খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের জল ঠিকভাবে কন্টামিনেটেড হওয়া থেকে বা নষ্ট হওয়া থেকে বাঁচানো যাবে। To reduce over exploitation and mismanagement of water resources, irrigated agriculture is the largest consumer of water, so there is the need to revolutionize the agriculture through developing drought resistant crops and dry farming techniques। কিভাবে করা যায় সেটার ব্যবস্থা করতে হবে, তাহলে জলের নষ্ট হওয়াটা বা জলকে মিসইউজ করাটা কমবে। Multi-purpose river projects and integrated water resources management। স্কুলে পড়া গেছে? বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও ফাস্ট। Multi-purpose river projects and integrated water resources management. Agricultural and historical records show that from ancient times hydraulic structures have been constructed. A hydraulic structure is a system to channelize the natural flow of water. These hydraulic structures include dams built for stone rubbles, broken stone, reservoirs or lakes, embankments and channels for irrigation. In the modern India, this tradition of constructing hydraulic structures is continued by building dams in most of our river basins। তাহলে কি হচ্ছে মাল্টিপারপাস রিভার প্রজেক্টস অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টের ফলে কি হচ্ছে তোমার রেকর্ডস বলছে যে কি যে অ্যানসিয়েন্ট টাইম থেকে হাইড্রোলিক স্ট্রাকচারস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড। আর হাইড্রোলিক স্ট্রাকচারের জন্য কি হচ্ছে সিস্টেম অফ চ্যানেলাইজিং ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার, মানে ফ্লো অফ ওয়াটারটাকে ঠিক মতো চ্যানেলাইজ করার জন্য হাইড্রোলিক সিস্টেমসে ইউজ করা হয়। হ্যাঁ গুড। These hydraulic structures include dams built of stone, rubble, broken stones। এগুলো কি করে ব্রোকেন স্টোন দিয়ে হাইড্রোলিক সিস্টেম করা হয়, জলটা ঠিকমতো ফ্লো করে। reservoirs or lakes, embankments and canals for irrigation। এখানে তোমার এক ধরনের
ক্যানেল টাইপের বা এক ধরনের জলটাকে বেরিয়ে যাওয়ার, মানে জলটাকে ঠিকমতো চ্যানেলাইজ করার একটা সিস্টেমকে এমব্যাঙ্কমেন্ট বলছে। হ্যাঁ, একটা সিস্টেম, এমব্যাঙ্কমেন্ট সিস্টেমস অ্যান্ড ক্যানেলস ফর ইরিগেশন। ছবি দেখতে হবে তাহলে এমব্যাঙ্কমেন্টস কেমন করে হয়। হ্যাঁ, পরে দেখছি। In the modern India, this tradition of constructing hydraulic structures is continued by building dams in most of our river basins. ড্যাম এবারে এখন কি করা হয়, এখন ড্যাম করা হচ্ছে, মানে আগে যেটা হাইড্রোলিক চ্যানেলাইজ করা হতো এখন সেটাতে ড্যাম করানো হচ্ছে। এখানে হাইড্রোলিক স্ট্রাকচারস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, ঠিক আছে, তোমরা পড়ো। মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, আচ্ছা তুমি কি বললে এমব্যাঙ্কমেন্টস কিরকম দেখতে হবে? এমব্যাঙ্কমেন্ট না, এমব্যাঙ্কমেন্টস, এমব্যাঙ্কমেন্টস হচ্ছে এটা চ্যানেলাইজ করা একটা রিভারের। হ্যাঁ, এর মানেটা বলছে a wall or bank of earth or stone built to prevent a river flooding an area, মানে এইরকম করে উঁচু করে মানে টিভি টাইপের। সোজা হিসাবে বলতে গেলে যদি তুমি এতে চলে যাও, এই এমব্যাঙ্কমেন্ট সিস্টেমটা বোধহয় আছে আমাদের জিয়াগঞ্জে দেবীপুর। আমাদের দেবীপুরটা কিন্তু বাঁধ, দেবীপুরের নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, দেবীপুরটা কিন্তু আগে নিচু জায়গা ছিল, দেখবি তুলনামূলকভাবে যদি কখনো বাড়ির রাস্তাটা উঁচু, হ্যাঁ, তো ওটা অ্যাকচুয়ালি বাঁধ করা আছে। হ্যাঁ, বাড়িগুলো নিচে থাকলে আরও নিচে ছিল জায়গাটা, এটাকে উঁচু করা হয়েছে, রাস্তাটা জন্য আরও উঁচু। হ্যাঁ, মানে নর্মাল যে তোর রিভার লাইন, রিভার লাইনের থেকে উঁচু জায়গা দেবীপুর, যাতে আগে ওটা ফ্লাডেড হয়ে যেত, বৃষ্টি হলে, বন্যা হলে, সেই জন্য ওই এরিয়াটাকে উঁচু করে তৈরি করা হয়েছে। হয়তো সেটাকে এমব্যাঙ্কমেন্ট বলতে জায়গা এরকম করে আটকে দেয়। যাই হোক, হলো মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। দেখো বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে আমাদের বোঝার মতো বলতে পড়া আর মনে রাখা। Multipurpose river projects launched after independence aim to develop proper management of water resources by storing river water from many purposes. First Prime Minister Pandit Jawaharlal Nehru proclaimed multipurpose river projects as the temples of modern India, as they initiate development of agriculture and the village economy with rapid industrialization and growth of the urban economy. তাহলে মাল্টিপারপাস রিভার প্রজেক্টস কবে শুরু হচ্ছে? ফার্স্ট প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহরু প্রোক্লেম মাল্টিপারপাস রিভার প্রজেক্টস অ্যাজ দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। নদী বাঁচানো ব্যাপারটা, রিভার প্রজেক্টস as the initiate development of agriculture and the village economy with rapid industrializations and growth of the urban economy. Objectives of multipurpose projects, কিসের জন্য মাল্টিপারপাস রিভার প্রজেক্টস গুলো আনা হলো? What are the objectives? The prime objectives of the such projects are electricity generation is one of the objectives of multipurpose river projects. India generates approximately 22% of its energy needs through this. দেখো জল হচ্ছে আমাদের খুব এসেন্সিয়াল, অ্যান্ড নাও ইন টার্মস অফ রিভার ওয়াটার বা ড্রেনেজ ওয়াটার যেগুলো আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু খুবই এসেন্সিয়ালি ইম্পর্টেন্টলি আমরা ইউজ করে থাকি। অ্যান্ড সেই জন্যই কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স তোমার মাল্টিপারপাস রিভার প্রজেক্টসগুলো লঞ্চ করা হয়েছে। তার মধ্যে ওয়ান অফ দ্য এমিনেন্ট ফিচার্স কি পেলাম? হাইড্রোল পাওয়ার, হাইড্রোইলেকট্রিসিটি, এটা কিনা আমাদের টোটাল নিড অফ ইলেকট্রিসিটি 22% সাপ্লাই করছে। These projects conserve soil by slowing down the speed of river water. These projects control floods by storing excess water in their reservoirs. During the dry season, the stored water in these projects can be used to irrigate the field. This এই যে আমরা মেসেঞ্জার ড্যামে যাই, মেসেঞ্জার ড্যামে দেখবে জল এক সাইডে জমে, সেটা স্টোর করা যায়। এই সাইড দিয়ে যেখানটা ড্যামটা মেন আছে সেখানে দেখবে জল রিভার ওয়াটারটাকে ওখানে ফ্লো হওয়াটা থেকে আটকানো আছে, মানে জল নদী গেছে, সেখানে ড্যাম করে ওটাকে সাইডে জলটাকে আটকে দিয়েছে।
Trees are systematically planted around reservoirs in these projects, which help in preserving the natural ecosystem as well as wildlife. এখানে এই সমস্ত ইকোসিস্টেমসের মানে ইকোসিস্টেমটা তৈরি করা হচ্ছে, জল যেখানে জমানো হচ্ছে সেখানে গাছ লাগানো হচ্ছে, গাছ লাগানো হলে জঙ্গল করা হচ্ছে, আদার অ্যানিমালসগুলো আসবে, ওখানে যে তোমার পরিবেশটা অ্যাটমসফিয়ারটা সেটা কি নিউ ইকোসিস্টেম তৈরি হবে, বা ওই জলের মধ্যে তোমার মাছ চাষ হলো, বা আদার তোমার তোমার কি ওয়াটার যে ক্রিয়েচার সেগুলোকে তোমার চাষ করা হলো, মানে চাষ মানে কি তাদের লাইফ কনজার্ভ করা হলো, যেতেই পারে। These projects provide controlled conditions for breeding of fish, এই যেখানে বলেছে। These projects provide for inland water navigation through the main river as well as associated canals. These projects also act as tourist attraction place where boating etc. can be done by the people. These projects also supply water for domesticated industrial uses. ইনল্যান্ড ওয়াটার নেভিগেশন কি হবে? হ্যাঁ, ইনল্যান্ড ওয়াটার নেভিগেশন হবে। ইনল্যান্ড ওয়াটার নেভিগেশন বলতে তোমার এখানে জলের মধ্যে দিয়ে আমার দেশের মধ্যে, ইনল্যান্ড কথা মানে হচ্ছে ল্যান্ডের মধ্যে যে ওয়াটার রুটসগুলো আছে, তাহলে বেসিক্যালি ল্যান্ড বলতে ধরো ইন্ডিয়ার মধ্যে যে রিভারগুলো গেছে, তাহলে সেই রিভারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাহলে দিস অলসো ক্যান বি ইউজড অ্যাজ রুট, ট্রেড রুট। যেমন রাস্তার যেমন গেছে সেরকম নদীগুলো তো সোজা গেছে, বা যেমন করে যে রুট দিয়ে গেছে, ওখানে তুমি ইনল্যান্ড নেভিগেশন হচ্ছে না, নিজের ল্যান্ডের মধ্যেই নেভিগেশন। আউটল্যান্ড নেভিগেশন হচ্ছে কি সমুদ্র, ওশান, আর ইনল্যান্ড কি একদম দেশের মধ্যেই যত রিভার গেছে, ফ্লো হয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে তোমার গঙ্গা দিয়ে যাতায়াত করে, যমুনা দিকে যাতায়াত করে, সেখানে ইনল্যান্ড নেভিগেশন হবে। আমাদের হতো তো এখানে পোল যেত বড় ইয়ে দিয়ে। হ্যাঁ এখনো যায়, এখন যায় না, আমাদের জল করা থাকে না, যায় না। সেটা পরে কথা, যায় কিনা হয় কিনা, পোলো ওরকম ব্যবসাটাই কোথাও বন্ধ করেছে। ওই ওর কোথায় আটকে গেছিল একবার এদিকটা কনেসপুরের দিকে থেকে, আর তোমার এদিকে আমরা এমনি যে যাতায়াত করি এপার ওপার করি সেটা তো ইনল্যান্ড নেভিগেশন। এখন তুমি মনে একটা ক্রুজ ভাড়া করে এটা দেখা হলো যে তুমি গঙ্গাতে একটা কেন থাকবে। Okay. The project also acts as a tourist attraction place where boating etc. can be done by the people. These projects also supply water for domestic and industrial uses. The multi-purpose projects also have many adverse effects and limitations. Due to these effects, these projects have come under great opposition. The adverse effects are as follows. Effects on soil fertility. The reservoirs that are created on the flood plains submerge the existing vegetation and soil, leading to its decomposition over a period of time. Impact on society. Large river projects cause large scale displacement of local communities along with destruction of their livelihood and culture. Impact of aquatic life. Dams break up rivers, making it difficult for aquatic fauna like fishes to migrate, especially for spawning, release to deposit eggs. মানে অনেক রিভারে তোমার অনেক ইয়ে থাকে,
মাছ থাকে যারা এক জায়গা থেকে এক জায়গায় বাস করে, কিন্তু তোমার স্পনিং মানে মানে এগ মানে বাচ্চা দেয়, মানে ডিম পাড়ে অন্য জায়গায়, ঠিক আছে। এবার ডিমটা সে অন্য জায়গায় যেহেতু পাড়ে, তাই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতে হয়, কিন্তু ড্যাম ফ্যাম এসবগুলোর জন্য তারা করতে পারে না অনেক সময়। হ্যাঁ, তাই বলছে অ্যাডভার্স এফেক্টস অফ লিমিটেশন অ্যান্ড মাল্টিপারপাস প্রজেক্টস, ঠিক আছে। সয়েল ফার্টিলিটিতে অনেক সময় এফেক্ট ফেলে, ইম্প্যাক্ট অন সোসাইটিতে, মানে ধরো যেখানে করা হচ্ছে সেখানকার লোকজনকে ডিসপ্লেস করা হচ্ছে, যার ফলে তারা মানে হয়তো অ্যাফেক্টেড হচ্ছে বা হার্মড হচ্ছে। অ্যাকোয়াটিক লাইফটা ড্যামসের জন্য, রিভার যে মেকিং ইট ডিফিকাল্ট ফর অ্যাকোয়াটিক ফনা লাইক ফিশেস টু মাইগ্রেট স্পেশালি। দ্য চেঞ্জ ইন ক্রপিং প্যাটার্ন, irrigation has changed the cropping pattern in many regions, which with farmers shifting to water intensive methods and commercial crops. This has a great ecological consequences like salinations of soil, মানে মাটিটা নষ্ট হয়ে যায় অনেক সময়। এক্সেসিভ সেডিমেন্টেশন অ্যাট দ্য বটম অফ দ্য রিজার্ভার্স, মানে প্রচুর পরিমাণে সেডিমেন্টেশন হয় রিজার্ভার্সের বটমে, মানে যেখানে আর কি বটম থাকে, বটম লাইনে তোমার এক্সেসিভ সেডিমেন্টেশন মানে পলিমনি জমে যায়। জল এক জায়গায় জমিয়ে রাখলে কী হবে, প্রচুর পরিমাণে সেডিমেন্টেশন হচ্ছে এক জায়গায় জমতে এটা ইয়ে তো হচ্ছে। রেগুলেটিং অ্যান্ড ড্যামিং অফ রিভার্স affect their natural flow. This cause poor sediment flow and excessive collection of sediments at the bottom of the reservoir. Further, this result in rockier stream beds and raised level of water that cause floods. For example, the release of water from dams during heavy rain aggravated the flood situation in Maharashtra and Gujarat in 2006. তাহলে কি হচ্ছে, এক্সেসিভ এর ফলে এক্সেসিভ যেহেতু তোমার সেডিমেন্টেশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, দ্য রিলিজ অফ ওয়াটার ফ্রম ড্যামস ডিউরিং হেভি রেন এগ্রিভেটেড দ্য ফ্লাড সিচুয়েশন ইন মহারাষ্ট্র। মানে যেহেতু সেডিমেন্টেশন হয়ে প্রচুর পরিমাণে জলের তলাটা নষ্ট হয়ে গেছে, যেই ছেড়েছে ও কী হয়েছে, ও ফ্লাডেড হয়ে গেছে, নিচে আর জমতে পারেনি। নিচে কেন জমতে পারেনি, নিচে তো সেডিমেন্টেশন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কি হয়তো লেভেলটা এতটা আছে, যে জল ছেড়েছে কি হয়েছে, ও আর নিতে পারেনি, সেডিমেন্টেশন হয়ে নিচে ওয়াটার লেভেলটা কমে গেছে। মাটিতে ধরো এখান থেকে ধরো এখানে মাটি, আর এখান থেকে দেখা গেলো এতটা হচ্ছে উঁচু, এবার এতটা জল আঁটে এক জায়গায়, এবার এখানে সেডিমেন্টেশন হয়ে মাটিটাই এতটা উঁচুতে হয়ে গেছে, তো জল আঁটার পরিমাণ কমে যাবে, এবার জল ছাড়লে কি হবে, আর নিতে না পারে ফ্লাডেড হয়ে যাবে। Excessive use of water, it has been observed that the multipurpose projects include earthquakes caused water-borne disease and pests of pollution resulting from excessive use of water. ঠিক আছে, তাহলে এটা আমরা আজকে এটা পড়লাম মেজর রিভার প্রজেক্টস, এটা তোমাদের বইয়ে আছে কী কী মেজর রিভার প্রজেক্টস আছে, ড্যামস। তাহলে আমি তোমাদেরকে আজকে এই পর্যন্তই পড়াবো এখান থেকে। হাইড্রোলিক স্ট্রাকচারস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এই যে এই পার্টটা যেটা আছে এইটা পড়ো, আর ড্যামস এখানে যেটা আছে এটা পড়ো, ঠিক আছে। আর এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম, আর রিভার প্রজেক্টস যেগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করবে, লার্ন করবে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে বা ম্যাপে আসতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা এটুকুই বললাম, এটুকুই রেকর্ড করলাম আজকের জন্য। নেক্সট দিন আমরা বাকিটা পড়ে কমপ্লিট করব, নেক্সট দিনের মধ্যে আমাদের আশা করছি কমপ্লিট হয়ে যাবেই, কোনো ব্যাপার না। এতটা যখন কমপ্লিট হয়েই গেছে তো নেক্সট দিন আমরা কমপ্লিট করেই নেব। সো আজকে এটুকুই রেকর্ডেড থাকলো, এবং এটা আমি তোমাদের জন্য ইউটিউবেও দিয়ে দিচ্ছি, যারা আসেনি তারা দেখে নেবে, আর আমি ভিডিওটাও পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। সবচেয়ে মজার জিনিস কি হয়েছে জানো, সবচেয়ে মজার জিনিস হয়েছে যে